সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। আপনারা জানেন যে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বেড়েছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি যে রিপোর্টটি, সেটির ব্যাপারে খুব কনফিউজিং, বাড়লো কি বাড়লো না সে ব্যাপারে তথ্য আমি তুলে ধরবো আপনাদের কাছে। এরপর ইমিগ্রেশনের তিনটি অংশ থাকবে, তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের অ্যানালিসিস থেকে আমরা বের করেছি এবং আপনাদের কাছে তুলে ধরবো। এবং তিনটি বিভিন্ন গ্রুপ এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন, সেটি আমি তুলে ধরবো। অ্যাকচুয়ালি চারটি, তিনটি সবার ক্ষেত্রে, একটি শুধুমাত্র যারা ভ্রমণ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে, এবং তো তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একটি অংশ থাকবে কাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে। অনেকে মনে করবেন আমার তো আমার তো গ্রিন কার্ডই আছে, আমাকে কেন ডাকবে, এটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনাকেও ডাকতে পারে, কেন সেটি তুলে ধরবো। এছাড়াও সিটিজেনশিপ পরীক্ষার পরিবর্তন আসছে ব্যাপকভাবে, সেটিও তুলে ধরার চেষ্টা করব। যারা বাইরে থেকে এদেশে আসছেন তাদের, আপনারা জেনে গেছেন 10,000, 5,000, 5,000, 10,000, 15,000 পর্যন্ত বন্ড দিতে হবে। সেটা কবে থেকে শুরু হবে সেই ডেটও চলে এসেছে, কাজে এটাও তুলে ধরবো। চলুন তাহলে শুরু করি প্রথমে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, যেটি আসলে প্রকাশিত হয়েছে মঙ্গলবার সকালে। এবং আমি আপনাদেরকে দেখাবো যে এটির বের হওয়ার কারণে ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা যেটি আছে আপকামিং ফেডারেল রিজার্ভের মিটিং সেপ্টেম্বর মাসে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি কারণে, সেটিও আমি ব্যাখ্যা করার চেষ্টা করব সেটির অবস্থা কোথায়। সো এই ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার আগে মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটি ছিল এরকম: 84.5% সম্ভাবনা ছিল যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন তাদের আগামী মিটিং, উইচ ইজ সেপ্টেম্বরের 17 তারিখে। সো এই যেটি আপনারা দেখছেন অন স্ক্রিন, সেটি আসছে আসলে সিএমই ফেড ওয়াচ টুল থেকে। নাও এই ইনফ্লেশন রিপোর্ট যখন বের হলো, সেই সম্ভাবনাটা ইন্টারেস্ট রেট কমে আসার আরও বেড়ে দাঁড়ালো 84.5% থেকে 94.2%। এটি 100% নয়, একেবারে 100% শিওর থিং যে কমবেই তেমনটি নয়, বাট আই এম শিওর আপনারা স্বীকার করবেন ইটস ভেরি ক্লোজ। এটির ব্যাপক প্রভাব পড়বে যদি হয় সেটি, এবং হওয়ার সম্ভাবনা খুব বেশি। রিয়েল এস্টেটের উপর সবচেয়ে বেশি পড়বে এবং বিজনেস খাতে। সো বাট ইনফরমেশন কিছুটা ক্লারিফিকেশনের দরকার। সেটা হচ্ছে এই রিপোর্টটি যখন বের হলো, বিভিন্ন আউটলেটে, বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দু রকমের হেডলাইন আমরা দেখতে পেলাম। উই আর সিইং টু ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন হেডলাইন। ওকে, সো আপনি হয়তো এরকম কিছু ইনফরমেশন হেডলাইন দেখে থাকবেন যেটি বলছে যে, এটি আসলে একটি ভালো এক্সাম্পল। সেটি বলছে যে, এই রিপোর্ট বলছে যে ইনফ্লেশন ইজ হট, মিনিং ইনফ্লেশন ইজ হাই। কোর ইনফ্লেশন বেড়ে গেছে গত 6 মাসের মধ্যে বেড়ে সর্বোচ্চ পর্যায়ে আছে। তার পরবর্তীতে আপনি আরেকটি হেডলাইন দেখবেন, সেটি হচ্ছে এরকম, যেটি বলবে যে কনজিউমার প্রাইস বেড়েছে কিন্তু যতটা আশা করা হয়েছিল তার চেয়ে কম, লেস দেন এক্সপেক্টেড। ওকে, তাহলে আসলে কোনটি আমরা ধরে নিব? ইনফ্লেশন কি হাট নাকি নট হাট, বেড়েছে না বাড়ে নাই? আর তার চেয়েও বড় কথা, রেজাল্টে কি গুড অর ব্যাড, আসলে কোনটি? এবং শেষে যখন আমি আমাদের অ্যানালিসিস তুলে দেবো, আমার অ্যানালিসিস, তখন আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কোথায়। ইউ কুড বি দ্য জাজ তখন, বাট আমি আমাদের ইন্টারপ্রিটেশন তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে। সো টিউসডেতে অগাস্টের 12 তারিখে যখন এই রিপোর্টটি বের হলো, ইনফ্লেশন ইজ রানিং, পার্সেন্টেজ কত আমরা দেখে নেই অন স্ক্রিনে। 2.7% বলছে যে ইনফ্লেশন 2.7%। দিস ইজ এ গুড পিস অফ নিউজ, এটি ভালো একটি সংবাদ। কেন? তার আগের মাসেও 2.7% ছিল, প্রায়ার মান্থ। সো দিস ওয়ান হেডলাইন ইনফ্লেশন নো চেঞ্জ, গত মাসে চেয়ে এই মাসে কোনো পরিবর্তন হয়নি। সো যদি আপনি কোরের দিকে দেখেন তখন দেখবেন যে ইট ইজ 3.1%। কোর হচ্ছে যেখান থেকে খাদ্য জ্বালানি তারা বাদ দেন, কেন দেন আর অন্য প্রসঙ্গ আরেকদিন হয়তো আলাপ করবো। সো এইটা ভালো নিউজ নয়, তার কারণ হচ্ছে তার আগের মাসে, গত মাসে এটি ছিল 2.9% প্রায় মান্থ। তার অর্থ হচ্ছে এই যে সার্টেন হেডলাইন, বিভিন্ন রকম হেডলাইন আপনারা দেখছেন যে বেড়েছে ইনফ্লেশন, এবং তারা বলছেন ইনফ্লেশন ইজ রানিং হাটার, তারা আসলে এই অংশটির কথা বলছেন যে কোর ইনফ্লেশন এটা বিগেস্ট জাম্প, সবচেয়ে বড় জাম্প করেছে গত 6 মাসে, পার্টিকুলার ম্যাট্রিক্স যদি আপনি ধরে নেন। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। কিন্তু যেমনটি আমি বলছিলাম যে হেডলাইন ইনফ্লেশন যদি আপনি খেয়াল করে দেখেন, ডিড নট গো আপ, অর্থাৎ সামগ্রিকভাবে ইনফ্লেশন বাড়েনি। এটি যেখানে ছিল 2.7% সেখানে দ্য ফিয়ার, শঙ্কাটি হচ্ছে
যে ট্যারিফ বা সংখ্যাটি ছিল যে ট্যারিফ উড স্পাইক দ্য কোর ইনফ্লেশন, ট্যারিফের কারণে কোর ইনফ্লেশন যেটি আছে সেটিও বেড়ে যাবে এবং সেটি বেড়েছে 3.1% হয়েছে। বাট ইট ডিডন্ট হ্যাপেন সো মাচ, সো অনেকখানি যেটি হওয়ার কথা ছিল সেটি হয়নি। দেয়ারফর মার্কেট, স্টক মার্কেট থেকে ওয়াল স্ট্রিট মার্কেট সবাই তারা ব্যাখ্যা করছেন, ইন্টারপ্রিটেশন করছেন যে দিস ইজ এ গুড ইনফ্লেশন রিপোর্ট, এটি একটি ভালো রিপোর্ট, যতটি আশা করা হচ্ছিল তার চেয়ে শীতল এসেছে, কামিং কুলার দ্যান এক্সপেক্টেড, উইচ ইজ ওয়াই যার কারণে ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা সেপ্টেম্বরে বেড়ে গেছে এবং বেড়েছে সিগনিফিকেন্টলি। নাও এই রিপোর্ট যখন বের হওয়ার পরে আফটার ইটস রিলিজ, প্রেসিডেন্ট ট্রাম্প ওকে বরাবরের মতো বলেছেন তার ট্রুথ সোশ্যালে, ওয়েন অন টু সে যে জে পাওয়েল, যিনি জেরোম পাওয়েল, যিনি চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, মাস্ট লোয়ার ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট রাইট নাও, তার দাবি এখনই ইন্টারেস্ট রেট কমিয়ে আনা দরকার, এখনই করা দরকার। সো ট্রাম্প ইজ সেইং দ্যাট, যেটি উনি বলছেন যে হায়ার ইন্টারেস্ট রেট বেশি থাকার কারণে এটি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ইটস হার্টিং দ্য ইকোনমি। হাউএভার অ্যান্ড ফর্চুনেটলি দ্য ইকোনমি কিন্তু আসলে নট ব্যাড, ইকোনমি ইজ স্টিল ভেরি গুড, স্টিল গুড। ওকে, সো আপনারা দেখবেন উনি কিন্তু লিখেছেন সো গুড, দ্য ইকোনমি ইজ সো গুড, জাস্ট লাইক দ্য ওয়ে ট্রাম্প সেইজ, ওকে, সো গুড। এনিওয়ে, আমি ইচ্ছা করে এটা প্রনাউন্স এমনভাবে করিনি, তার কারণ হচ্ছে জাস্ট টু গিভ এ পার্সোনাল এফেক্ট, এইভাবে উনি বলে থাকেন, ওকে, বিকজ দ্যাটস হাউ হি রিডস ইট, জাস্ট ইন কেস ইউ আর লিসনিং, আপনি শুনছেন কিন্তু দেখছেন না, টেলিভিশনে হয়তো শুনছেন আপনি, কানে দেখছেন না। নাও আমি যেটি এখন তুলে ধরবো সেটি হচ্ছে এরকম। সো সিচুয়েশন হচ্ছে জে পাওয়েল অর্থাৎ ফেডারেল রিজার্ভের যিনি চেয়ারম্যান, জেরোম পাওয়েল দ্য ফেড চেয়ারম্যান, তার পার্সপেক্টিভ থেকে, সো ফেডারেল রিজার্ভ তাদের ডুয়াল ম্যান্ডেট আছে, দুটি লক্ষ্যবস্তু, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট ম্যাক্সিমাম রাখা এবং প্রাইস স্টেবিলিটি, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, এটি হচ্ছে তাদের দুটি লক্ষ্য। যে পাওয়েল বলে আসছেন যে উই আর নট গোয়িং টু কাট ইন্টারেস্ট রেট, আমরা ইন্টারেস্ট রেট কমাবো না, তার কারণ হচ্ছে লেবার মার্কেট ইজ সলিড এবং ইনফ্লেশন যেটি আছে ইজ যতটা হট মনে হচ্ছে, যতটা উপর দিকে যাচ্ছে মনে করা হচ্ছিল ততটা নয়। বাট অ্যাকর্ডিং টু ডাটা, তথ্য অনুসারে যে পাওয়েল যেটি দেখছেন, লেবার মার্কেট কিন্তু সলিড না, ইটস নট সলিড। আপনারা সেটি জানেন অ্যাকর্ডিং টু ডিজাস্টারাস রিপোর্ট, যেটি এই মাসের প্রথমে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, জুলাই 1 এবং ইনফ্লেশন ইয়াস খুব বেশি বাড়েনি, এটিও সত্য। সো দেয়ারফর সত্যিকার অর্থে হাউ জেরোম পাওয়েল উনি জাস্টিফাই করবেন যে ইন্টারেস্ট রেট উনি কাটবেন না বা কমাবেন না সেপ্টেম্বরে, ইটস এ ওয়ে টু সি, আমরা দেখবো এখন দ্য ওয়ে থিংস আর গোয়িং, যেভাবে চলছে এটা একটা দেখার বিষয়। বাট আমি যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে এরকম, যে ইন্টারেস্ট রেট কাটের ব্যাপারে, ইন্টারেস্ট রেট কমানোর ব্যাপারে এরা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করবেন, ফেডারেল রিজার্ভ খুব দ্রুতই শুরু করবেন এবং ইটস রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, আপনারা ধরে নিতে পারেন যে কোনো সময়টি হতে পারে, যে কোনো সময়, মিনিং সেপ্টেম্বর পর, ওকে, বা সেপ্টেম্বরে। there are 2 more meetings, সেপ্টেম্বরের পরে আরও 2টি মিটিং আছে, রিমাইন্ডার অফ দ্য ইয়ার্স, এই বছরের বাকি সময়ে। ইচ অফ দিস মিটিংস ইটস আ ফেয়ার গেম, যে প্রতিটি মিটিংয়ে হয়তো ইন্টারেস্ট রেট কমতে পারে এবং when they resume, যখন তারা শুরু করবেন ইন্টারেস্ট রেট কমানো, ইন্টারেস্ট রেট কিন্তু বেশ ভালোভাবেই কমবে। ইটস গোয়িং টু বি অ্যান ইজিয়ার মনিটারি পলিসি অ্যাজ ওয়েল, অর্থনৈতিক যে চাবিকাঠি আছে এটাও সহজ করে নিয়ে আসবেন তারা। সো ফার্স্ট কাম দ্য ইন্টারেস্ট রেট কাট, প্রথম আসবে ইন্টারেস্ট রেট কমবে, এরপরে কোয়ান্টিটেটিভ ইজিং যেটি আমরা বলি QE, সেটি আসবে, যার কারণে অর্থনৈতিক পলিসি অনেক সহজ হবে, লোন পাওয়া সহজ হবে, অনেক কিছু হবে। ইটস গোয়িং টু কাম মোর, বাই দ্য ওয়ে এটির কারণে কিন্তু অ্যাসেট ইনফ্লেশন হবে, অর্থাৎ আপনারা যারা বাড়িঘরের মালিক আপনার বাড়িঘরের দাম বেড়ে যাবে। আলমগীর জনি বলছেন আজ কি ট্রাম্প পুটিনের কোনো সংবাদ থাকবে না? থাকবে। আপনি যদি আওয়ার ডেমোক্রেসি দেখেন, সেটি রাত 8টায় হয়ে থাকে, সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে, সেটি তো অবশ্যই থাকবে, কারণ দ্যাটস আ বিগ টক অফ দ্য টাউন। অ্যান্ড আওয়ার ডেমোক্রেসি ইজ এ পলিটিক্যাল শো, দিস ইজ নট এ পলিটিক্যাল শো, দিস ইজ এ ফাইন্যান্স, ইকোনমিক, রেট কাটস, ওভারঅল ইউএস ইকোনমি, দ্য ওয়ার্ল্ড ইকোনমি, অ্যান্ড আমরা কোথায় আছি সেটি নিয়ে এই অনুষ্ঠানটি। ওকে, নাও যখন অ্যাসেট ইনফ্লেশন হবে, অর্থাৎ সম্পদের দাম বেড়ে যাবে, স্পেশালি রিয়েল এস্টেট, আমি বলবো যে এনি মার্কেট ডিপস, অর্থাৎ স্টক মার্কেট যখন যদি পরে বা ডিপ হয়,
অ্যান্ড দিস ইজ মি পার্সোনালি সেইং, আমি পার্সোনাল বলছি, অ্যানালাইজিং, এটি আপনাকে একটি সুযোগ দিবে, অ্যামেজিং একটি সুযোগ দিবে বাইং অপরচুনিটি। বাইং কুড বি স্টক, বাইং কুড বি অ্যাসেটস। মনে রাখবেন জিনিসটি, যারা সাইড লাইনে বসে আছেন, যাদের কাছে ক্যাশ আছে, দিস ইজ এ গুড অপরচুনিটি, এবং আসতে যাচ্ছে যে কোনো সময়, জাস্ট ফর ওকে। সো চলুন আরেকটি গ্রাফ আমরা দেখে নিই অন স্ক্রিনে। সো এটি হচ্ছে সম্ভাবনা, কতখানি সম্ভাবনা অক্টোবর মিটিংয়ে, যেটি তারা করতে যাচ্ছেন সেপ্টেম্বরের পরে, অর্থাৎ আগামী মাসের পরবর্তী মাসে। সেখানেও আমরা দেখছি 62% সম্ভাবনা আছে ইন্টারেস্ট রেট কমে আসার। সো 2 ইন্টারেস্ট রেট কাট বাই দেন, সেপ্টেম্বরে একটি হবে, অক্টোবরে একটি হবে। দের ইজ এ 35%, 6% চান্স, 35.6% সম্ভাবনা আছে আমরা আরেকটি ইন্টারেস্ট রেট কাট দেখতে পারি, অনলি হ্যাভ, অথবা হয়তোবা একটি ইন্টারেস্ট রেট কাট দেখতে পারি, এরকম হতে পারে। ওকে, অ্যান্ড দের ইজ 1.9% চান্স, 1.9% সম্ভাবনা আছে যে ইন্টারেস্ট রেট কোনোভাবেই কমবে না, 0%, যেখানে কমার সম্ভাবনা যেমন আছে তেমনই থেকে যাবে আফটার দেয়ার মিটিং। সো দ্যাটস হোয়াট হ্যাপেন অ্যারাউন্ড ইন্টারেস্ট রেট। এটি হয়েছে অন বুধবারে যে রিপোর্টটি পেয়েছি, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেন অন টিউসডে। কিন্তু এখানেই যদি পরিসমাপ্তি হয়ে যেত সব কিছু, তাহলে খুব ভালো হতো। গতকাল একটি রিপোর্ট বেরিয়েছে, সেটি হচ্ছে ইউএস হাউসহোল্ড এটিকে বলা হয় পিপিআই, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ যারা দ্রব্য বানান, ফ্যাক্টরিজ, ফার্মস, তাদের যে খরচটি পড়ে সেটিকে বলা হয় পিপিআই ইন্ডেক্স। এটিকে অন্য অর্থে সহজ ভাষায় বলা হয় ইউএস হোলসেল ইনফ্লেশন। এটি বেড়েছে গত মাসে, গত 3 বছরের সাথে তুলনা করলে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। সো ইনফ্লেশন রিপোর্ট সরাসরি কিছু বলছে না, কিন্তু এই যে পিপিআই আছে, এটির রিপোর্ট নিয়ে তেমন কোনো সংবাদ সংস্থা হয়নি, কোনো বড় রিপোর্ট হয়নি। সো কি বলছে এটি বলছে যে দ্রব্যমূল্য, প্রোডাকশনের কস্ট বেড়ে গেছে, খুব বেড়েছে প্রডিউসারদের জন্য, ম্যানুফ্যাকচারের জন্য। কোন মাসে? জুলাই মাসে। এটি একটি সাইন যে সামনে হাই প্রাইস, দ্রব্যমূল্য বাড়তে যাচ্ছে, এবং এটি যখন বাড়বে তখন এটি আমার আপনার, অর্থাৎ আমেরিকান কনজিউমার, ভোক্তাদের উপর এসে পড়বে। সো ইউএস ইনফ্লেশন অন দ্য হোলসেল লেভেল, এটি বেড়েছে গত মাসে, প্রাইস বেড়েছে ফাস্টেস্ট, মানে গত বছর, দুঃখিত, 2022 সালের জুন যে হারে ছিল, তখন থেকে এই পর্যন্ত দিস ইজ দ্য ফাস্টেস্ট, এটি বলছে থার্সডের ডাটা তথ্য গতকালকের। ওকে, সো দ্য লেটেস্ট প্রাইস ইন্ডেক্স যেটি আছে, এটি মেজার করে অ্যাভারেজ চেঞ্জ প্রাইস পেইড বাই দ্য প্রডিউসার, অর্থাৎ প্রডিউসাররা যে অর্থটি পে করে থাকেন একটি দ্রব্য প্রোডাকশন করতে, সেটি ছিল আসলে 0.9%, সেটি এক লাফে বেড়েছে 3.3%, 0.9% থেকে 3.3%। এই তথ্যটি আসছে অ্যাকর্ডিং টু ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স ডাটা। এটি নিয়ে আরো একটু চমকপ্রদ তথ্য আছে। সো পিপিআই যেটি আছে, এটি একটি পটেনশিয়াল বেল ওয়েদার, যেটিকে আমরা বলে থাকি প্রাইস কনজিউমার্স মে সি, আমরা দেখব আগামী মাসে, তার পরের মাসে, সামনে কয়েক মাসে। ওকে, প্রডিউসার এখন তারা কি করছেন, তারা খুব বলছেন, বাই দ্য ওয়ে প্রডিউসার্স তারা বলছেন দে ফিল দ্য ইনফ্লেশন ফায়ার হিট, তারা এখন এই ইনফ্লেশনের হিটটা ফিল করছেন। এটি বলছেন ক্রিস রুপকি, উনি হচ্ছেন চিফ ইকোনমিস্ট অফ FWB বার্নস। উনি লিখেছেন থার্সডেতে, অ্যান্ড আই কোট, ইট উইল অনলি বি আ ম্যাটার অফ টাইম, এটি মাত্র সময়ের ব্যাপার মাত্র, বিফোর দ্য প্রডিউসার্স pass the higher tariff related costs onto the backs of the inflation worry consumer. এটি সময়ের ব্যবধানে এখন যারা তৈরি করছেন, প্রোডাক্ট বানাচ্ছেন, তারা এটির কস্ট এতদিন ধরে রেখেছিলেন, এখন এটিকে তারা বাড়িয়ে দিবেন, শেষমেশ আপনি পাওয়া শুরু করবো। সো থার্সডেজ রিডিং যেটি আছে, এটি কিন্তু ফার এক্সিডেড ইকোনমিক্স যারা আছেন, তাদের যে এক্সপেকটেশন ছিল যে প্রাইস বাড়বে 0.2%, এটি ছিল এক্সপেকটেশন। জুলাই সেটি বেড়েছে 2.4% অ্যানুয়াল রেটে, যদি বাৎসরিক হিসাবে করা হয়। এত মাম্বো জাম্বোর অর্থ কি? তার অর্থ হচ্ছে এইরকম, অ্যান্ড দিস ইজ আমার লাস্ট মিনিট অ্যানালিসিস, ইভেন অনুষ্ঠানের আগেও 1 ঘন্টা আগেও আমি এটি অ্যানালিসিস করেছি। তার আগে একটু কথা বলে দিই, অক্সফোর্ড ইকোনমিক্স অ্যানালিসিস, উনি প্রকাশ করেছেন রিসার্চ নোট, এবং ওনার কোট বলছে, ট্যারিফ এক্সপোজড গুডস আর রাইজিং অ্যাট এ র্যাপিড ক্লিপ। ট্যারিফসের অন্তর্ভুক্ত যে দ্রব্যগুলি আছে, এগুলি খুব দ্রুত বাড়ছে। তার অর্থ হচ্ছে প্রডিউসাররা এতদিন বলছিলেন যে ভাই আমি লাভ
করব, কম করলেও চলবে, আমি আমার কাস্টমার হারাতে চাই না, এটি এখন তারা করতে নারাজ। তার অর্থ তারা এটি বাড়িয়ে পাঠিয়ে দিবেন আমাদের কাছে, অর্থাৎ দ্রব্যমূল্য খুব দ্রুতই বাড়তে যাচ্ছে। সো এটি এখন পিপিআই ইনক্রিজিং অর্থ হচ্ছে ফেডারেল রিজার্ভের যে অ্যাপ্রোচটি ছিল যে ওয়েট অ্যান্ড সি, দেখি ইনফ্লেশন অবস্থা কি হয়, এটি আসলে সঠিক ছিল। এবং দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড ইকোনমিস্ট যারা আছেন, বিশ্ব সমাদৃত যারা বিখ্যাত ইকোনমিস্ট আছেন, দে নো বেটার দেন ট্রাম্প। এটি হচ্ছে তার ওকে। সো এই যে এই ব্যাপারটি আছে এর কিন্তু এটি দুইটি ব্যাপার। এটি কিন্তু ফেডারেল রিজার্ভকে খুব আবারও এই পুনরায় তারা খুব টাফ স্পটে পড়ে গেলেন। দে আর ইন এ টাফ স্পট, কারণ জব নাম্বার যেটি আসছে গত সব মাসের, এই মাসের 1 তারিখে যেটি আমরা আলাপ করেছি, ইট ওয়াজ এ ব্যাড ওয়ান। ওকে, এবং এতই খারাপ এসে যে ট্রাম্প বলেছেন, বাই দ্য ওয়ে উনি তো ফায়ার করেছেন যে লেবার স্ট্যাটিস্টিক্সের কমিশনারকে, গত পরশু বা তার আগের দিন ঘোষণা করা হয়েছে এখন থেকে জব ইন নাম্বার আর প্রকাশ করা হবে না আগামী মাস থেকে। ক্যান ইউ ইম্যাজিন? দে ফায়ার দ্য ক্যালকুলেটর, এবং তারা বলছেন এই নাম্বার আমরা প্রকাশ করব না। পরিমল রয় ওয়াচিং, থ্যাংক ইউ। নাজমুল দিদার ওয়াচিং ফ্রম ভিএ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিএ ডেমোক্রেটিক সেনেট ইজ গোয়িং টু চেঞ্জ ভেরি সুন, বাই দ্য ওয়ে। ওকে, এনিওয়ে, সো দিস ইজ দ্য স্টোরি। এই যে ব্যাপারটি আছে এটি আমরা দেখতে পাবো। নাও আমি এখন চলে যাব ইমিগ্রেশনের ব্যাপারে। ওকে, ইমিগ্রেশন ইন্টারভিউটি প্রথমে আমি শুরু করতে চাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দেখছেন অনেকেই এটির মধ্যে পড়তে যাবেন। সো যারা মনে করছেন যে আমি কাগজপত্র সবই সাবমিট করেছি ঠিক মতো, আমাকে হয়তো ইন্টারভিউতে ডাকা হবে না, অথবা আমার ইন্টারভিউর প্রয়োজন নেই, অথবা ইন্টারভিউ হলেও খুব ভালো হবে, সো আমি বলবো যে ইউ নিড টু থিঙ্ক এগেন। USCIS একটি রাইটিং মেমো প্রকাশ করেছেন, আর নিউ মেমো, ওকে, যার মধ্যে তারা ব্যাখ্যা করে দিয়েছেন এভরিবাডি, যে কোনো মানুষ, এভরি পার্সন যাদের ইমিগ্রেশন ইন্টারভিউ আছে বেসড অন ফ্যামিলি পিটিশন, যার অন্তর্ভুক্ত থাকবে এনিবাডি যাদের এভিডেন্স মিসিং আছে, অর্থাৎ কোনো কাগজ সাবমিট করেছেন সেটি এভিডেন্স মিসিং আছে, তাদেরকে ডাকা হবে কোনো কথা ছাড়াই। এটি পরবর্তীতে আরেকটি পরিবর্তন আসছে, সেটি কিছুক্ষণ পরে তুলে ধরবো। এটি একটি এনিবাডি যাদের ব্যাপারে কোনো রকম বাজে ইনফরমেশন আছে, ডেরাগরেটরি ইনফরমেশন তাদের অ্যাপ্লিকেশনে, তাদেরকে ডাকা হবে। এনিবাডি যিনি বিয়ে করে কাগজ পেয়েছেন, দুঃখিত, এনিবাডি তাদেরকে ডাকা হবে যারা বিয়ের মাধ্যমে কাগজ 485 অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, অর্থাৎ গ্রিন কার্ডের জন্য, এবং এই বিয়ের দুজনের বয়সের গ্যাপ 10 বছরের বেশি, তাদেরকে ডাকা হবে। কোনো কথা নেই। এনিবাডি যারা গ্রিন কার্ড পেয়ে গেছেন স্পাউসের মাধ্যমে অথবা দেমসেলফ ফাইল এ পিটিশন, প্রায়ার পিটিশন, অন্যান্য আর এর আগেও তাদের একটি পিটিশন ছিল, নতুন একটি পিটিশন করেছেন অন্য কোনো মাধ্যমে, যেটি অ্যাপ্রুভড বা ডিনাই হয়েছে, এনি লফুল পার্সন তাদেরকেও ডাকা হবে। অর্থাৎ আপনি এর আগে কোনো পিটিশন ছিল, সেটি সাবমিট হয়নি বা হয়েছে, কিন্তু তারপরে আপনি নতুন করে আরেকটি পিটিশন সাবমিট করেছেন কোনো একটি কারণে, এবং আগেরটা আপনি অ্যাপ্রুভ বা ডিনাই হয়েছে, আপনাকেও ডাকা হবে। লফুল পার্মানেন্ট রেসিডেন্ট যারা গ্রিন কার্ড পেয়েছেন বিয়ের মাধ্যমে, থ্রু ম্যারেজ, এবং তারপর তারা টার্ন অ্যারাউন্ড করেছেন, অন্য কাউকে বিয়ে করেছেন উইথিন 5 ইয়ার্স, অর্থাৎ বিয়ের মাধ্যমে আপনি কাগজ পেয়েছেন, তারপর এক্সকিউজ মি, আপনার সেই বিয়ে ডিভোর্স হয়ে গেছে এবং 5 বছরের মধ্যেই আপনি আরেকটি বিয়ে করেছেন এবং তার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদেরকেও ডাকা হবে। আপনি কিন্তু গ্রিন কার্ড হয়ে গেছে, বাট ইউ উইল বি কলড এগেন। এনি পার্সন যিনি রিমুভাল প্রসেসিংয়ে আছেন, অল দিস গ্রুপস তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, নো ম্যাটার হোয়াট। নাও জাস্ট বিকজ আপনি এই লিস্টের অন্তর্ভুক্ত নয় যাদেরকে কথা বলেছি, তার মানে এই নয় যে আপনি কিন্তু আপনাকে ডাকা হবে না বা ডাকতে পারবে না তারা। ইউ আর নট গেটিং অ্যান ইন্টারভিউ, ইউ মে নট, মেবি উই মে নট, আপনাকে হয়তো বা ডাকা হবে না, বাট ইফ ইউ আর অন দিস লিস্ট, যেই সংখ্যাগুলি আমি এখনই, যেই কথাগুলি আমি এখন তুলে ধরলাম, এর লিস্টের মধ্যে যদি আপনি পড়ে যান, এক্সপেক্ট টু বি কলড, আপনি আশা করতে পারেন সুনার অর লেটার আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে কখনো না কখনোই। অ্যান্ড ইফ ইউ আর আউট অফ স্ট্যাটাস, যদি আপনি থাকেন সেই মানুষ যার স্ট্যাটাস এই মুহূর্তে নাই, অথবা গেট ডিনাইড, আপনি ডিনাইড হয়েছেন অ্যাট দ্য ইন্টারভিউতে, আপনি
আপনি বা আপনারা আশা করতে পারেন expect a removal hearing soon. This is the latest memo. আপনি মনে রাখবেন, this is the latest memo. এবং এটা আরো বিস্তারিত আছে, আমি যতটুকু পেরেছি আজকের অনুষ্ঠানের জন্য করেছি, কারণ এটির আরো ব্যাখ্যা দরকার। না, এটি যখন আলাপ করছি তখন আরেকটি ব্যাপার চলে আসছে, সেটি হচ্ছে নিউ সিটিজেনশিপ টেস্ট। ওকে, নাও এটি এক্সকিউজ মি, আই এম সরি, too many things. আরিফুর রহমান পাপ্পু উনি বলছেন EB3 প্রফেশনাল অর স্কিল্ড অর আনস্কিল্ডদের কে কি ইন্টারভিউ নিবে? ওকে, এখন পর্যন্ত EB3-র উপর কোনো প্রভাব পড়েনি, এবং সবচেয়ে সহজ এবং ইজি এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেটি আছে এখনো, সেটি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি স্কিল যাদের আছে সেই ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদেরকে বেশ কোনো কিছু পরিবর্তন করেনি, বেশ ছাড় দেওয়া হচ্ছে। EB3-র এখনো বড় কোনো ব্যাপক কোনো পরিবর্তন আসেনি এবং এখন পর্যন্ত আমি মনে করি নিরাপদ। ইন্টারভিউ নেবে কি নেবে না, ইট সোললি ডিপেন্ডস অন দেম, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম বড় খবর আসেনি। ওকে, নাও নিউ সিটিজেনশিপ টেস্ট, নতুন সিটিজেনশিপ টেস্ট যেটি হয়ে থাকে সেটির পরিবর্তন করা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারা এটি এখন পাঠানো শুরু করবেন, কিন্তু এটা শুরু হবে 2026 সাল থেকে। ওকে, কি আছে, হিয়ার আর সাম ডিটেলস। ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি এটি এখনই জেনে যান যদি আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ফর ইউ টু নো ইফ ইউ হ্যাভ বিন কনসিডারিং অ্যাপ্লাইং ফর ন্যাচারালাইজেশন। ওকে, নাও ওকে, আচ্ছা এটি বলি, তারপরটা পরে আসবো। ফার্স্ট অফ অল, আপনি যদি চিন্তাভাবনা করে থাকেন অ্যাবাউট দিস ওয়ান, অর্থাৎ সিটিজেনশিপে অ্যাপ্লাই করবেন, ডু ইট নাও, যত দ্রুত সম্ভব ডু ইট নাও, ডোন্ট ওয়েট ফর লেটার। আপনাকে কোনো কারণ নিয়ে আপনি ওয়েট করবেন পরবর্তী কারণে। তার কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যানিং করে ফেলেছেন, তারা অলরেডি বিভিন্ন জিনিস দে পুট ইন প্লেস। সেটি হচ্ছে কি, টাফার এক্সাম, অর্থাৎ পরীক্ষাটি তারা কঠিন করতে যাচ্ছেন, এবং যার মধ্যে তারা বলছেন যে 128টি প্রশ্ন থাকবে, এখন আছে 100টি প্রশ্ন, কিন্তু সেখানেই শেষ নয়, 128টি প্রশ্ন থাকবে 100টির জায়গায়। সেখান থেকে 20টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে, 20 কোয়েশ্চেন উইল বি আস্কড ফর ইউ, অফ ইউ, এবং আপনাকে অবশ্যই সেখানে 12টি প্রশ্নের উত্তর দিতে হবে সঠিকভাবে। সো there will be 128 questions instead of 100 questions. 20 questions will be asked of you, and you must answer 12 questions of those questions, 12 answers, okay? You must answer 12 of those questions correctly. Must. So, আর কি আছে এই নিউ টেস্টে? এই নিউ টেস্ট যেটি আছে, এটি অনেক গুরুত্ব তারা দিচ্ছেন একটি জায়গায়, সেটি কয়েকটি জায়গায়। তার মধ্যে একটি হচ্ছে সিভিক নলেজ। আপনার সিভিক নলেজ কতখানি আছে? সিভিক নলেজ অ্যাবাউট হোয়াট? সিভিক নলেজ অ্যারাউন্ড ডেমোক্রেসি, গণতন্ত্র সম্পর্কে আপনি কতখানি জানেন, আপনি সিভিক নলেজ কতখানি? অ্যাবাউট সিভিক রাইটস, সিভিক রাইটস সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন। এবং আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, অনেক কথা আছে, আপনি কেন ইংরেজিতে বলছেন? ম্যাম, এই কথাগুলি কিন্তু আর চলবে না, এই কথাগুলি চলবে না, আপনাকে এখানে মাস্ট ভালো দক্ষতা নিয়ে যেতে হবে। সো ডেমোক্রেসি, civic knowledge, democracy, around democracy, your rights, civic rights and responsibilities. এই সমস্ত বিষয়ে, thank you so much for replying my questions. If I feel it's possible, if you discuss about more, about what? Let me see. Give me 1 second. DACA programs. What about DACA programs, Nasim? DACA প্রোগ্রামে তেমন কোনো পরিবর্তন আসেনি। আপনারা জানেন যে DACA is discretionary, এটি তাদের ইচ্ছার উপর নির্ভর করছে, এটির ব্যাপারে কোনো ল নেই। তো এখন পর্যন্ত এটি বাতিলেরও কোনো কথা আসেনি, নতুন কিছু আসেনি। ওকে, সো যেটি আছে সেখানে ছিল। বাট ঢাকার মানুষরা যদি অন্য কোনো ওয়েতে সিটিজেন হয়ে যেতে পারেন, কারণ তাদের কাছে একটি কাগজ আছে, সো দিস উইল বি এ গ্রেট থিং। সো ঢাকার ব্যাপারে কোনো পরিবর্তন আসে। ওকে, নাও দিস টেস্ট, যে এই টেস্টের কথা বলছি, USCIS এটি রোল আউট শুরু করবেন, এই নিউ টেস্ট 2026 জানুয়ারি থেকে, এবং তার জন্য সেই যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেটি তার আগেই তারা প্রিপেয়ার করে তৈরি রাখবেন। অর্থাৎ আপনি USCIS-এ গেলে আপনি আপনার
ওকে, আপনি পেয়ে যাবেন তখন। সো আপনারা যারা অপেক্ষা করছেন সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনের জন্য বা ওয়েট করছেন যে আমি এখন না পরবর্তীতে অ্যাপ্লাই করব, আসলে এটি সিদ্ধান্তটি ঠিক হবে না, মোটেও ঠিক হবে না। আপনাকে এটি এখনই করতে হবে যদি সেটি সম্ভব হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে আপনাকে কঠিন পরীক্ষার জন্য মানসিক এবং সত্যিকার অর্থে প্রস্তুতি নিতে হবে। ওকে, প্রিপেয়ার ফর ইট, দিস চেঞ্জ ইজ কামিং নাও। একটি প্রশ্ন আমি দেখছি, চৌধুরী আদরিতা, দুঃখিত, আপনি বলেছেন সালাম দিয়েছেন, আপনাকে সালাম, বলেছেন পলিটিক্যাল আসাম কেসে ইন্টারভিউর এই মাস শেষে, জানতে চাচ্ছি কী সিদ্ধান্ত হতে পারে। ওকে, আমি আপনার কেস সম্বন্ধে কিছুই জানি না। আমি আশা করছি আপনার একজন ভালো লয়ার আছেন, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার কেস সম্বন্ধে আপনি কতখানি জানেন, হাউ কনফিডেন্ট আর ইউ, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন যেই প্রসঙ্গটি আমি তুলে ধরবো এটা হচ্ছে ফ্যামিলি ইমিগ্রেশনের ব্যাপারে, আপনারা সবাই শুনে নেবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, আপনার প্রশ্নের ক্ষেত্রে আপনার কেসের আমি বলবো নো ইয়োর কেস ভেরি ওয়েল। আপনার কেসটি আপনি খুব ভালো মতো জানেন, আপনি কি স্টোরি, আপনার জীবনের গল্প, আপনার জীবনের হুমকি, আপনি ফেরত গেলে কি হবে, আপনি কি মানে কেন শঙ্কায় আছেন, এবং কোন সার্কামস্ট্যান্সে আপনি এখানে এসে আশ্রয় চেয়েছেন, এই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, এটি আপনাকে খুব ভালো মতো জানতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার এভিডেন্সগুলি কি আছে, এভিডেন্সগুলি শক্ত হওয়া প্রয়োজন। এভিডেন্স শুড স্পিক ফর ইউ, আপনার পক্ষে কথা বলবে এমন সব এভিডেন্স। এবং আপনার ভালো একজন লয়ার আছেন যিনি ভালো মতো কাগজপত্র সাবমিট করেছেন। কাজেই এই কয়েকটি বিষয়ের উপরে কিন্তু আসলে আপনার সিদ্ধান্ত লটকে আছে বা ঝুলে থাকবে। প্লিজ আপনি এটি বোঝার চেষ্টা করবেন। আমি আশা করি আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি। এনিওয়ে, লেটস গো টু ইউএসসিআইএস চেঞ্জেস, যে পরিবর্তন এসেছে ফ্যামিলি ইমিগ্রেশনের ব্যাপারে। এটিকেও বলা হচ্ছে, এটির মেমো আপনারা যদি ইউএসসিআইএস ওয়েবসাইটে যান আপনারা পেয়ে যাবেন সেখানেও, ইউএসসিআইএস টাফ চেঞ্জেস ফর ফ্যামিলি ইমিগ্রেশন। ওকে, সো দুটি ইমিগ্রেশন চেঞ্জের এখানে ব্যাপার আছে, আমি একটি আলাপ করব কারণ অত সময় পাইনি দ্বিতীয়টি ভালো মতো দেখার জন্য। সো টু ইমিগ্রেশন চেঞ্জেস যেটি আপনি ইউ শুড রিয়েলি বি অ্যাওয়্যার, আপনাকে মাস্ট জানতে হবে। নাম্বার ওয়ান, ইউএসসিআইএস এখন বলছেন যে তারা শুধুমাত্র যারা অ্যাপ্লাই করবেন তাদের কথায় ওয়ান বাইট অ্যাট এ অ্যাপল, অর্থাৎ আপনি একটি সুযোগই দেওয়া হবে আপনাকে, ওয়ান বাইট অ্যাট দ্য অ্যাপল, একটি সুযোগ দেওয়া হবে, একটির বেশি নয়। কিভাবে সেটি হচ্ছে এরকম, তারা সম্প্রতি আপডেট করেছেন তাদের পলিসি, রিসেন্টলি দে আপডেটেড দেয়ার পলিসি, যার মাধ্যমে তারা ইনফর্ম করছেন সবাইদেরকে, আমাদেরকে ইনফর্ম আস এভরিবডি, যে তারা এখন থেকে নতুন করে মেনি রিকোয়েস্ট যারা ইস্যু করে থাকেন ফর এভিডেন্স, এটি তারা দে উইল নট বি ইস্যুইং এনি রিকোয়েস্ট ফর এভিডেন্স, তারা এভিডেন্সের জন্য নতুন করে কোনো রিকোয়েস্ট ইস্যু করবেন না। ওর নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই, আপনার কেস ডিনাই করা হলো বা হচ্ছে, এ ব্যাপারে যে তাদের ইন্টেনশনটি থাকে, এই ব্যাপারে যে নোটিশটি দিয়ে থাকেন, এইটিও তারা এখন থেকে আর দিবেন না। সো তারা বলছেন রিকোয়েস্ট ফর এভিডেন্স, আরএফই বলে থাকি আমরা সংক্ষেপে, এখন থেকে তারা আরএফই পাঠাবেন না, এখন থেকে তারা নোটিস টু ইন্টেন্ট টু ডিনাই, নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই, এটিও পাঠাবেন না। ইন দ্য পাস্ট, অতীতে আপনি নর্মাল সময়ে, ইন নর্মাল টাইমস, যখন আপনি কোনো মিস্টেক করেছেন, কোনো ভুল করেছেন আপনার কেসের ব্যাপারে, ফর ইনস্টেন্স এক্সাম্পল হিসেবে বলতে পারি, লেটস সে আপনি মিস করে গেছেন কিছু জিনিস আপনার অ্যাপ্লিকেশনে, অর আপনি কিছু এভিডেন্স আপনি প্যাকেজিংয়ে পাঠাননি, যে প্যাকেজটি পাঠানো হয়, ভুলে গেছেন বা বাদ পড়ে গেছে, অ্যান্ড দে ওয়ার সিকিং ইনফরমেশন, তারা যখন এটা দেখছিলেন তখন ইনফরমেশন তারা খুঁজছিলেন। আপনি যখন অ্যাপ্লাই করেছেন ফ্যামিলি বেস প্রসেসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা আপনাকে কী করবে, ছোট্ট একটি নাইস লিটল রিকোয়েস্ট ফর এভিডেন্স, আরএফই যেটা বলে থাকে, একটি ইমেল পাঠাবেন বা লেটার পাঠিয়ে থাকেন, যার মাধ্যমে তারা বলবেন, হেই শোনো, তোমার এই অ্যাপ্লিকেশনে একটি প্রবলেম আছে, এই প্রবলেমটি ঠিক করতে হলে, টু কিওর দিস প্রবলেম, আমাদেরকে সময় লাগবে এবং এই জিনিস দরকার, এবং এই জিনিসগুলো আমাদের দরকার এক্স নাম্বার অফ ডেজ, ধরে নিন 30 ডেজ অথবা 60 ডেজের মধ্যে, 45 ডেজের মধ্যে এটি আমাদেরকে পাঠাতে হবে, যেটি বাদ পড়ে গেছে, মিস হয়ে গেছে। দেন তারা কি করতো, তারা কন্টিনিউ করতো দ্য প্রসেস, আপনার পেপারওয়ার্ক যেটি প্রসেস সেটি পুনরায় শুরু হয়ে যেত, যার মাধ্যমে আপনার প্রবলেমও সলভ হয়ে যেত। নাও
তারা বলছেন দে আর গোয়িং টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ রিকোয়েস্ট অফ এভিডেন্স। তারা ব্যাপকভাবে রিকোয়েস্ট ফর এভিডেন্স যেটি আছে RFE সেটি তারা ব্যাপকভাবে কমিয়ে আনবেন এবং তারা ফ্ল্যাট আউট একেবারে সম্পূর্ণভাবে ডিনাই করে দিবেন আপনার কেস। সেটি আপনার ভুল হোক অ্যাপ্লিকেশনে, অথবা আপনি কোনো প্রমাণাদি দিতে ব্যর্থ হয়েছেন, অথবা ভুলে গেছেন, বাদ পড়ে গেছে, তারা ফ্ল্যাটলি ডিনাই করে দিবে আপনার কেস। ইট ইজ এ সিরিয়াস প্রবলেম, মনে রাখবেন, দিস ইজ এ সিরিয়াস প্রবলেম না। এবং তারা নর্মালি কি করবে, তারা নর্মালি সেন্ড ইউ আ নোটিশ, যেটি হয়ে থাকে এইটি যখন হবে তারা পাঠিয়ে দিবে নোটিশ অফ ইন্টেন্ট টু ডিনাই দ্য কেস। দ্যাটস হোয়াট দে আর সেইং, যেটি ইতিপূর্বে করতেন তারা। নো, তারা এটিও করবেন না, তারা বলছেন ইন্টেন্ট টু ডিনাইও তারা পাঠাবেন না। তারা কি করবেন, তারা এলিমিনেট করে দিবেন, দে আর গোয়িং টু এলিমিনেট দ্য প্রসেস, অর্থাৎ আপনার প্রসেসটি শেষ করে দিবে। নো মোর রিকোয়েস্ট ফর এভিডেন্স, নো মোর ইন্টেন্ট টু ডিনাই। আপনার কেস সম্পূর্ণ না, ভুলে ভরা বা ভুল হয়েছে ছোটোখাটো, তারা সুযোগ যদি এটির মধ্যে পড়ে, দে উইল জাস্ট ডিনাই ইউর কেস। তামান্না আজিজ বলছেন এভরি ডে 7 o'clock শুড বি মোর লঙ্গার বিকজ ইউ ক্যানট এক্সপ্লেইন এভরিথিং। ইউ আর অ্যাবসোলুটলি রাইট মাই সিস্টার, অ্যাবসোলুটলি রাইট। আই নিড 2 hours এনিওয়ে। সো এটি হচ্ছে একটি ব্যাপার। কেন দে উইল জাস্ট ডিনাই দ্য প্রসেস, টার্মিনেট দ্য প্রসেস, সম্পূর্ণ প্রসেসটা শেষ করে দেবেন, অর ডিক্রিজ দ্য নাম্বার অফ NOIDs যেটিকে পাঠানো হতো আপনার কাছে। নাও তারা এই সমস্ত কিছু করবে না, ফ্ল্যাটলি দে উইল জাস্ট ডিনাই দ্য কেস। কেস বন্ধ হয়ে যাবে, কেস খতম, শেষ, ফিনিশ, ডান। ওকে, সো ইফ দে ডিনাই দ্য কেস, যদি এই কেসটি তারা একটি প্রসেস শেষ করে দেন, তারা কি করছেন, লুকিং টু প্লেস ইন্ডিভিজুয়াল, তখন কেস শেষ হয়ে গেলে তো হলো না, কেস ডিনাই করে দিয়েছেন, কোন ম্যারিটে ডিনাই করেছেন, কি এভিডেন্স ছিল না, এটি আর দেখার দরকার নেই, ডিনাই হয়েছে। একদিকে ডিনাই হবে, আরেকদিকে তারা এটিকে ফেলে দিবেন ইন রিমুভাল প্রসিডিংয়ে। সো দে আর লুকিং নাও টু প্লেস ইন্ডিভিজুয়ালস ইন রিমুভাল প্রসিডিংস। ওকে, ফর সাম অফ ইউ, আপনার অনেকেই যারা আছেন, দিস ইজ নট গোয়িং টু বি আ বিগ ডিল, কারণ আপনারা খুব মেটিকুলাসলি আপনারা সব কিছু দেখে থাকবেন, সব কিছু করে থাকবেন, ফাইল করবেন, সম্পূর্ণ জিনিসপত্র থাকবে আপনার, ইউ আর গুড, ইট উইল নট। বাট যারা করে ফেলেছেন এবং ভুল করেছেন, আপনাকে রিমুভালে ফেলে দিয়েছে, তাদের জন্য বলছি, তাদের জন্য। বাট দিস ইনফরমেশন যেটি এখন বলবো, এটি কিন্তু USCIS নেই। এটির অর্থ এই নয় যে it's not the end for you. There is a notice to appear in immigration court. ডিনাই করে দিবেন, রিমুভাল প্রসিডিংয়ে পাঠাবেন, আপনাকে একটি নোটিশ পাঠানো হবে, সেটি হচ্ছে আপনাকে বলবে আপনাকে যেতে হবে ইমিগ্রেশন কোর্টে, নোটিস টু অ্যাপিয়ার ইন ইমিগ্রেশন কোর্ট। ইন ফ্যাক্ট ইউ ক্যান স্টিল গেট ইউর গ্রিন কার্ড। আপনি এর ঝামেলা হওয়ার পরেও আপনি আপনার গ্রিন কার্ড পেতে পারেন, বাট প্রসেস কত টাফ হচ্ছে আপনি বুঝতে পারছেন। সো অর গো অল দ্য ওয়ে আনটিল ইউ ফিনিশ সাকসেসফুলি। কিন্তু আপনাকে রিমুভাল প্রসেস থেকে বের হয়ে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম আউট অফ দিস রিমুভাল প্রসেস, অর এই রিমুভাল প্রসেস শেষ করতে হবে, দেন ইউ গো ব্যাক টু USCIS ফর অ্যানাদার চান্স উইথ দ্য গ্রিন কার্ড। এটি সম্ভব, বাট আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি ঝামেলার তৈরি করে ফেলেছেন তারা। সো ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ফর মেনি অফ ইউ, সবার জন্য, অনেকের জন্য এটি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না, বাট অনেকের জন্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, কারণ পুনরায় এটা প্রসেস শুরু করা এবং প্রমাণ করতে পারা আরও ঝামেলার ব্যাপারে হবে। রিমুভাল প্রসেস থেকে বেরো আসা সম্ভব, ইয়েস, ফাইট করতে হবে, সেটিও সম্ভব, বাট ইট উইল ক্রিয়েট, যেটি হবে এটা একটা হিউজ একটি প্রবলেম তৈরি করছে এবং তৈরি করবে সামনে যখন শুরু করবেন তারা। কারণ যদি আপনাকে রিমুভাল প্রসিডিংয়ে ফেলে দেয়, তার অর্থ হচ্ছে, বিকজ সাম অফ ইউ, অনেকেই আছেন, তাদেরকে কিন্তু ইউ উইল নিড টু ওয়ার্ক উইথ আপনাকে ভালো মতো মনে রাখতে হবে, তখন কিন্তু আপনি এই প্রসেস নিজে চালাতে পারবেন না, সম্ভব নয়। ইটস আ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। ইউ নিড অ্যান ইমিগ্রেশন অ্যাটর্নি, আপনাকে তখন একজন ইমিগ্রেশন অ্যাটর্নিকে নিতেই হবে টু ন্যাভিগেট দোজ ভেরি সিরিয়াস, খুব সিরিয়াস যেটি আছে, সেই সমস্যাগুলো এখান থেকে বের হয়ে আসবে যখন, কারণ ওই সমস্যাগুলো বের করে আনতে হবে তখন, কারণ তখন আপনাকে কিন্তু অলরেডি রিমুভালে প্লেস করে দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, ইয়োর ফ্যামিলি বেসড পিটিশন তখন কি করতে হবে, প্রপারলি প্রিপেয়ার করতে হবে পুনরায় উইথ অল দ্য এভিডেন্স, যার মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আপনার ফ্যামিলির রিলেশনশিপ আছে, এবং এটি সব কিছু করে আপনি ডাবল চেক করে
তারপরে নতুন করে এটিকে সাবমিট করতে হবে আপনাকে। আপনি বুঝতে পারছেন কীরকম ঝামেলা তারা তৈরি করেছেন। কাজেই Shay Ahmed, no brother, there is no update on DACA program, but I'm looking into, আমরা এটি সবসময় দেখে থাকি এবং আমরা, আপনারা জানেন TBN is your source for all kinds of information. আজ রাত 10টায়ও TBN অ্যানালিসিস দেখতে ভুলবেন না, সেখানে মঈন চৌধুরী থাকবেন। আপনাদের প্রশ্ন থাকলে এখানে সরাসরি আপনি জিজ্ঞেস করতে পারেন, লাইভ ফোন নাম্বার দেওয়া থাকবে, ওকে, সেখানে। নাও ফাইনালি আমি অন্য একটি জিনিস আসবো, সেটি হচ্ছে ভিজিটর ভিসা বন্ড। এটি নিয়ে অনেক কথা হচ্ছে, তাহলে এখন কোথায় আছি আমরা? ভিজিটর ভিসা বন্ড হচ্ছে আপনাকে যে বন্ডটা দিতে হবে আপনি আমেরিকা আসার জন্য। সো ইউএস গভর্নমেন্ট এখন থেকে নেওয়া শুরু করবেন ভিসা কিছু ভিজিটার্স যাদেরকে পে করতে হবে বন্ড যখন তারা এই দেশে আসবেন, উইথ B1 অ্যান্ড B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। যেটি এই ভিসাটা হচ্ছে এখন তারা শুরু করতে, এই বন্ড ভিসা প্রোগ্রামটা তারা পাইলট প্রোগ্রাম হিসাবে শুরু করতে যাচ্ছেন। এটি তারা আগে বলেছিলেন, এখন তারা আমাদেরকে একটি ডেট জানিয়েছেন এবং এটি শুরু হতে যাচ্ছে অগাস্টের 20 তারিখ থেকে। আর কয়েকদিন পরে, আজকে 15 তারিখ, 5 দিন পর 2025 সাল, দিস মান্থ। এই মুহূর্তে আমি সর্বশেষ যখন চেক করলাম কিছুক্ষণ আগেও, তখন 2টি দেশের নাম সেখানে ঢুকানো হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে 42টি দেশের তালিকা তাদের হাতে আছে। এই মুহূর্তে 2টি দেশ তারা পাবলিশ করেছেন এবং নট সারপ্রাইজিংলি 2টি দেশই হলো আফ্রিকান কান্ট্রিজ, মালাউই অ্যান্ড জিম্বাবুয়ে। দুঃখিত, আমি নট জিম্বাবুয়ে, জাম্বিয়া। ওকে, সো তাদেরকে কি করতে হবে? তাদের যখন ইন্টারভিউ প্রসেসটি আসবে, ইন্টারভিউ ইউএস অ্যাম্বাসিতে ভিজিটর ভিসার জন্য, এই ব্যক্তিদের কি করতে হবে? তাদেরকে বলা হবে যে তাদেরকে একটি বন্ড দিতে হবে এবং এই বন্ডটি তারা পোস্ট করবেন, পে করবেন ইউএস গভর্নমেন্টকে এবং তাদেরকে তাদের এম্বাসি থেকে একটি লিঙ্ক পাঠানো হবে এবং এম্বাসি তাদেরকে সরাসরি এই লিঙ্কটি পাঠাবেন। সেখানে তারা পে করতে হবে 5,000, 10,000, 15,000 ক্ষেত্র ভেদে। এটি তারা এখনো পরিষ্কার করেনি কাদের কত। এই বন্ডটি, বাই দ্য ওয়ে, যখন আপনি বন্ডটি পে করবেন তার অর্থ এই নয় যে আপনার গ্যারান্টিড ভিসা পেতে যাচ্ছেন। দ্য বন্ড ডাজ নট গ্যারান্টি দ্যাট দে আর গোয়িং টু বি অ্যাকচুয়ালি গেট আ ভিসা। ওকে, সো যারা দিচ্ছেন ভিসা ডিনাই হবে, তাদের কি হবে? তারা তাদের পয়সাটি ফেরত পাবেন, প্রোভাইডেড দ্যাট দে হ্যাভ দ্য ইউনাইটেড স্টেটস। যদি ভিসা পেয়ে যান তাদের ক্ষেত্রে কি হবে? তার ফেরত দেওয়া হবে, প্রোভাইডেড দে লিভ দ্য ইউনাইটেড স্টেটস। তারা ইউনাইটেড স্টেটস থেকে বের হয়ে যান যখন সময় হবে তাদের, when they are supposed to leave. Okay, in another words, অন্যভাবে যদি বলতে চান, তারা কোনোভাবেই ওভারস্টে করতে পারবেন না। It's quite possible যে at the time an individual seeks to adjust his or her status, যদি তারা এখানে থেকে তাদের স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করতে চান ইন দ্য ইউএস, অথবা অ্যাসাইলেম প্রসেসে যেতে চান, তাহলে কিন্তু তাদের বন্ডটি, তারা বলবেন যে তুমি আমার বন্ডের নিয়মাবলী ব্রিচ করেছো, অর্থাৎ শর্ত লঙ্ঘন করেছো, এবং they will say this bond breach determination against him or her. অর্থাৎ আপনি ভিসা নিয়ে দেশে এসেছেন, তারপর আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, তাহলে যে $15,000 নেওয়া হয়েছে বন্ড হিসাবে, তখন আপনি এটা ফরফিট করবেন, আপনার এটি থাকবে না। সো there is a way to go get your money back. যদি আপনি থাকেন এবং সময় মতো ফেরত যান, তাহলে আপনার পয়সাটি, আপনাকে বন্ডের পয়সাটি ফেরত দেওয়া হবে। ওকে, দ্য বন্ড উইল বি ক্যান্সেলড অ্যান্ড দ্য মানি উইল অটোমেটিকলি আপনাকে ফেরত দেওয়া হবে এই ভিসা হোল্ডারকে, যেখান থেকে পে করা হয়েছে সেখানে। ইফ ইউ ডু নট ওভারস্টে ইউর ভিসা, আপনি যদি ভিসা ওভারস্টে, ইফ ইউ ডু নট ট্রাভেল টু ইউনাইটেড স্টেটস বিফোর দ্য এক্সপায়ারেশন অফ দ্য ভিসা। ওকে, সো মানে যখন আপনি অ্যাপ্লাই করেছেন তার আগে বা পরে আপনি কোনো রকম লঙ্ঘন করেননি। অ্যান্ড যদি ডিনাই হয়ে থাকে আপনার অ্যাডমিশন, বাই দ্য ওয়ে, আপনি যদি ভিসা পেয়েও থাকেন, আপনাকে যদি পোর্ট অফ এন্ট্রিতে, আমেরিকা আসার পরে যে কোনো এন্ট্রিতে আপনার ভিসা, যে ইমিগ্রেশন অফিসার আছেন, সে ডিনাই করে দিল, তাহলেও কিন্তু আপনার বন্ডটি আপনাকে ফেরত দেওয়া হবে। আই নো দিস ইজ অ্যাবসার্ড। অ্যাগেন, এটি শুরু হয়েছে 2টি মাত্র সাব সাহারান আফ্রিকান কান্ট্রিতে, কিন্তু নট সারপ্রাইজিংলি মোর কান্ট্রিজ এখানে যোগ করা হবে, অ্যান্ড there will be very little notice, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আমি আরেকটি বলে দিতে চাই যে TBN 24, in TBN 24 we have been, আমরা সবাই কভার করছি all these things related to Trump immigration changes প্রতিদিন, almost every day.
আমি আপনাদের বলবো মেক শিওর আপনারা যারা ফেসবুকে দেখছেন এটির একটি সুবিধা হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন, লাইভ কলও করতে পারেন, কিন্তু আপনারা যারা অনেক সময় ফেসবুকে অ্যাক্সেস থাকে না অথবা ফেসবুকে দেখতে পাচ্ছেন না, আপনি কিন্তু বাসায় বসে এটি দেখতে পারেন। মেক শিওর ইউ ওয়াচ ইট অন ইউর, ইটস অ্যাভেলেবল অন অল স্মার্ট টিভি, iOS ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস, ইন অল প্ল্যাটফর্ম। এবং আমরা আপনাদেরকে আপডেট করে রাখবো সব কিছুর ব্যাপারে। থাকবেন আমাদের সাথে, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।